নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। দেশে প্রবাসে অনুভূতির একটা নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। গত সোমবার আমার জন্মদিন ছিল, তো ভেবেছিলাম সকাল সকালই ওই দিনকে হায়দ্রাবাদ কালীবাড়িতে যাব, একবার মায়ের সামনে পুজো দিয়ে আসবো। কিন্তু কি বলবো, সকাল থেকে এতটা বৃষ্টি যে কিছুতেই আমরা রাস্তায় বেরোতেই পারছিলাম না। একবার বেরোনোর চেষ্টা করেছিলাম বইকি, কিন্তু ভিজে পুরে একসার হয়ে গেলাম। তারপরে ভাবলাম বেকার জ্বরজারি চলে আসবে, তখন আর এক বিপদ হয়ে দাঁড়াবে। তার থেকে বরঞ্চ দেখি কি করা যায়। তো বেলার দিকে যখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যি মামার দেখা মিলল, তখন প্রায় 2টো কি 2:30টে মতন বাজে। ঝটপট রেডি হয়ে নিলাম আমি আর হাজবেন্ড। রেডি হয়ে নিয়েই ভাবলাম নিজেদের কিছু কাজ আছে, সেটা আগে কমপ্লিট করি, তারপরে দেখি কোথায় যাওয়া যায়। তারপরে কাজগুলো কমপ্লিট হতেই আমাদের মনে পড়ল যে একটা রেস্টুরেন্ট দেখেছিলাম ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে, এই যে ইয়াম্মি বি। তো এখানে আজকে একবার যাওয়াই যেতে পারে। আমাদের কাজও ওই জুবলি হিলসের ওদিকেই ছিল, আর রেস্টুরেন্টটা পৌঁছাতে আমাদের ওখান থেকে সময় লেগেছিল আর 10 মিনিট মতন। সেই জন্য আমরা ঝটপট ওই রেস্টুরেন্টে গিয়ে ভাবলাম এদের যে স্পেশাল ডিশ আছে সেটা একবার অর্ডার করব। কিন্তু তার আগে ভাবলাম একবার দোকানটাও আপনাদেরকে দেখিয়ে দিই। দোকানটাতে এত রকমের পেস্ট্রি, কেক, এত কিছু রাখা ছিল সে আর কি বলবো। আর যখন দোকানে গেছিলাম তখন কোথাও কোনো বসার জায়গা ছিল না, তাই বসে কিছুক্ষণ ওদের যেটা ওয়েটিং এরিয়া ছিল সেখানে বসে বসেই এই মেনু কার্ডটি দেখছিলাম যে যেটা সেন্সেশনাল ডিশ আছে সেটা তো অর্ডার করবই, তাছাড়া আর কি খাওয়া যেতে পারে। আর মেনু কার্ডটাও একবার আমি চোখ বুলিয়ে নিচ্ছিলাম। আসলে এই রেস্টুরেন্টে আসার একটা প্রধান কারণ হলো এদের বার্গার বলুন, পিৎজা বলুন, যাই কিছুতেই বলুন না কেন, এরা ময়দার পরিবর্তে মিলেট, ওটস এগুলো ব্যবহার করে। আর এদের সমস্ত খাওয়ার মানে সস থেকে শুরু করে বিভিন্ন রকমের ডিপস থেকে শুরু করে যাই কিছু হোক না কেন, এদের সেটা নিজস্ব কিচেনে তৈরি হয়। আর প্রাইসগুলোও দেখতে পাচ্ছেন বেশ সাধ্যের মধ্যে। সেই জন্য আমি ভাবলাম এই রেস্টুরেন্টটাতেই আজকে বেশ দুপুরের খাওয়া আর কি বলবো, ওই একটু হালকা ফুলকা কিছু খেয়ে বরঞ্চ চলে যায়। আর এরা কোনো খাওয়ারই সেরকম করে ডিপ ফ্রাই করে না, যাই কিছু ফ্রাই করে এরা হয় মাইক্রোওভেনে না হলে এয়ার ফ্রায়ারে করে থাকে। যার জন্য এটা যারা জিম করেন কিংবা যারা খুব স্বাস্থ্য সম্পর্কে সহমত মানুষ তাদের পক্ষে এটা খুব ভালো। আর সত্যি কথা বলতে আজকালকার দিনে স্বাস্থ্য সম্পর্কে কি বলবো, যে কোনো মানুষেরই ডিপ ফ্রাই খাওয়ার, ময়দার খাওয়ার না খাওয়াই ভালো। সেই জন্য আমরা বসে অর্ডার করে নিলাম একটা ভেজ মিনি বার্গার। আর যখন অর্ডারটা করে দিলাম তারপরে ভাবলাম দেখি একবার ওপরে গিয়ে যে ওপরে জায়গাটা খালি হয়েছে কিনা, কিন্তু দেখতে পাচ্ছেন ওদের এতটা হাউসফুল যে কিছুতেই ওরা টেবিল পর্যন্ত ক্লিন করার টাইম খুঁজে পাচ্ছিল না। সেই জন্য আমরা ভাবলাম, ভেতরে এসিতে প্রচণ্ড ঠান্ডাও লাগছিল, আসলে সকাল থেকে বৃষ্টি হয়েছে যে, সেই জন্য আবহাওয়াটাও খুব ভালো ছিল। যে যত জায়গা পাচ্ছিল বাইরেই বসার চেষ্টা করছিল। সেই জন্য আমরাও ভাবলাম ভেতরে বসে কাজ নেই, কেমন একটা বদ্ধ গুমট মতনও লাগছে। আর এদের যখন সিটিং এরিয়া বাইরেও আছে তাহলে কেন না আজকে একটু বাইরেই বসা যাক। আর বাইরের আবহাওয়াটা আজকে এতটা মনোরম যে বাইরে বসলে বিনা ফ্যানেও আপনি বসে থাকতে পারবেন, তাতেও একটা বিন্দু ঘাম হবে না কিংবা কোনো গরমও লাগবে না। যতক্ষণ অর্ডারটা আসেনি তাই আপনাদের বাইরের এই বসার জায়গাটিও দেখিয়ে দিয়েছিলাম। এই যে আমরা বাইরের এই যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা করা আছে এখানে বসেছিলাম। এখানে বসে যে কি ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে এই রাস্তা দিয়ে যেহেতু সেরকম কোনো গাড়ি ঘোড়া চলে না, সেই জন্য ধুলোরও কোনো ব্যাপার নেই। এই যে আমাদের অর্ডারটি চলে এসেছে, আর ছোট্ট ছোট্ট এরকম 4টে মিনি বার্গার দিয়েছিল। আমার হাজব্যান্ডের এক্সপ্রেশন দেখে আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন যে না, খাওয়া সত্যিই ভালো। আসলে ওর সেরকম
যে বাইরে গিয়ে খাওয়ার অভ্যাস আছে তা নয়, কিন্তু খুব ভেবে চিনতে তারপরে ও খায়। দেখুন ও দেখে কতটা মজা পেয়েছে যে বেশ ছোট্ট ছোট্ট 4টে এরকম মিনি বার্গার দিয়েছিল, তার সঙ্গে দিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাইজের মতো কিছুটা পটেটো ফ্রাই। আসলে বার্গারের প্যাটিগুলো মিলেটস দিয়ে বানানো, যার জন্য এটা ছোট ছোট হলেও পুরো পেটটাকে ভর্তি করে দেয়। আর ভেতরে যে প্যাটিটা ছিল সেটাও এদের নিজস্ব কিচেনেই বানানো, যে ডিপসটা ছিল সেটাও নিজস্ব কিচেনে বানানো, যার জন্য খেয়েই বোঝা যাচ্ছিল যে যেন একটা ঘরের খাবারের টেস্ট। এই মিনি বার্গারটা 3 রকম ভ্যারিয়েশনে পাওয়া যাচ্ছে, মানে চাইলে আপনারা প্যাটিটা আলু দিয়ে, আবার ল্যাম্ব দিয়ে কিংবা অন্য রকম চিকেন দিয়েও পেতে পারেন। আর এটাতে যেহেতু এই মাসের জন্যই শুধুমাত্র অফার চলছে, তাই আমরা একটা অর্ডার করে আর একটা পেয়ে গেছিলাম, মানে বাই ওয়ান গেট ওয়ান। আর এটা খেয়ে এতটা পেট ভর্তি হয়ে গেছিল যে আর কিছু অর্ডারই করতে পারিনি। আর আমাদের ওই বিল হয়েছিল 262 টাকার মতো। দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটা চারিদিক থেকে সবুজ গাছপালায় ঘেরা, একটা মনোরম পরিবেশ। যারা হায়দ্রাবাদে থাকেন তারা জানেন ইয়ামিবির স্টোর এখানে টোটাল হায়দ্রাবাদে আরও 8টি আছে। ওই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতেই কিছুটা দূর এগিয়ে আমার হাজব্যান্ডের নজরে পড়লো এই ডাবওয়ালা এখানে ডাব বিক্রি করছে, সঙ্গে ওই যে দূরে ভুট্টাও বিক্রি করছে। তো সে বলল যে এর আগে এখানে যখনই এসছে না কেন তখনই এই কাকুর কাছ থেকে লাল এই ডাবগুলো খেয়েছে। আসলে এর জলগুলো সবুজ ডাবের তুলনায় আরও অনেক বেশি মিষ্টি হয়। আর মূলত হায়দ্রাবাদ, কেরালা মানে দক্ষিণ ভারতে এই ডাবগুলো বিশেষত দেখতে পাওয়া যায়। এতটা তো জল হয়েইছে, তার সঙ্গে দেখতে পাচ্ছেন কি সুন্দর মালাইও হয়েছে। আমরা খুশি মনে একটা ডাব দুজনে খেয়ে নিয়ে তারপরে আবার রওনা দিয়েছিলাম। তারপরে ওখান থেকে আমাদের একটু ফোনের দোকানে যাওয়ার দরকার ছিল, সেই কাজটা মিটিয়ে তবে আমরা কালীবাড়ি পৌঁছে গিয়েছিলাম। আসলে কালীবাড়ির আবার বিকালবেলা খোলার টাইম হচ্ছে 5:30 থেকে, সেই জন্য আমাদেরকে আসতে হয়েছিল এরকম সন্ধ্যাবেলা। আর এসেই আমার মনটা বেশ ভরে গিয়েছিল। মন্দির প্রাঙ্গণটা এতটা বড় আর চারিদিকে সমস্ত কিছু বেশ এরা মেনটেন করে রেখেছে। মন্দিরটি এত পরিষ্কার পরিচ্ছন্ন আর সব দিক থেকে এত তারা মেনটেন করে রেখেছে, দেখে মনেই হয় না যে আজ 50 বছরের মন্দির। আসলে সত্যি কথা বলতে দেখে যেন মনে হচ্ছে যে আজ কি কালকের মন্দির হবে। দেখতে পাচ্ছেন মাকে দেখে যেন মনটা একদম ভরে গেল। আর হাজব্যান্ড যেতেই মাকে প্রণাম জানিয়ে তবে পুরোহিতকে বলেছিল যে আমার নামে একটা পুজো দিয়ে দিতে, যেহেতু সেদিন আমার জন্মদিন ছিল সেই জন্য। আর সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড এগুলো খুব মেনে থাকে। আমি যে মানি না তা না, কিন্তু সত্যি কথা বলতে তার ভক্তি দেখলে আমারও মাঝে মাঝে মনে হয় যে এতটা সে কি করে পারে। কেন কি প্রতিনিয়ত সে একবার হলেও মন্দির তো যাই, আর সঙ্গে এরকম বিশেষ কোনো দিনগুলিতে, তারপরে এই ধরুন যেখানেই থাকুক না কেন সেখানে খোঁজ করে এরকম কালীবাড়ি কিংবা দুর্গা মন্দির সে খুঁজে বার করে আমাদের দুর্গা পুজো বলুন, কালী পুজো বলুন, আমরা সেখানে বেশ মজায় আনন্দে অন্যান্য বাঙালিদের সঙ্গে ভালোভাবে কাটাই। এই যে আপনাদের জন্য এর একটা ফুটেজও আমি দিয়ে দিলাম যে কখন থেকে কখন আরতি হয়, মন্দির বন্ধ থাকে এরকম। আর এই মন্দিরের মায়ের পাশে গর্ভগৃহে তো আমরা আর ঢুকতে পারিনি, কিন্তু এই যে দেখছেন এখানে মায়ের বিভিন্ন 10 রূপের এরা প্রতিমা এনেছে। পুরোহিতের কাছে জিজ্ঞেস করে আমরা জানতে পারলাম এই মূর্তিগুলোকে আবার নতুনভাবে স্থাপন করা হয়েছে। মূর্তিগুলো আগে সম্ভবত অন্য কোনো কিছুর ছিল, কিন্তু এবার এগুলোকে একদম পাথরের আনা হয়েছে। সত্যি মূর্তিগুলোকে দেখে মন একদম ভরে যাচ্ছে। মূর্তিগুলোকে দেখেই বোঝা যাচ্ছিল খুব সূক্ষ্মভাবে নিপুণতার সঙ্গে সেগুলোকে বানানো হয়েছিল। আপনারা আশা করছি সকলেই দেখতে পাচ্ছেন যে মূর্তিগুলো কত সুন্দর, আর দেখলে যেন মনে একটা অসীম শান্তি লাগছে দেখতে। সামনে মা কালীকে বসানো আছে আর তার চারিদিক দিয়ে এরকম মায়ের 9 রূপকে রাখা হয়েছে। আর এই যে এই পাশে আসে গণেশ ঠাকুরের মন্দির, আর আরেক পাশে আছে মহাদেবের মন্দির। আসলে সেদিনকে সোমবার হওয়ায় হয়তো, আর আমরা যেহেতু সন্ধ্যাবেলা গেছিলাম সেই জন্য খুব একটা ভিড় ছিল না, যে জন্য আমরা বেশ সমস্ত ঠাকুরের দর্শনও খুব ভালোভাবে মনের শান্তিতে অনেকক্ষণ ধরে করতেও পেরেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন কালো পাথরে গণেশ ঠাকুরকে এখানে রাখা হয়েছে। গণেশ ঠাকুরটিকে দেখতে সত্যিই সুন্দর। আসলে মন্দিরে যেহেতু
যেহেতু পুজো হয়ে গেছিলো সেই জন্য গেটটা আমরা আর খুলতে বলিনি। আস্তে আস্তে শয়নের সময়ও তো চলে আসছিল, সেই জন্য এই যে মহাদেবকে এখানে রাখা হয়েছে। সামনে দুদিকে দুটো স্তম্ভের ওপরে নন্দী মহারাজকে বসানো, আবার সামনেও একটা কালো পাথরে নন্দী মহারাজকে বসানো। এখানে বিভিন্ন ধরনের, যদি পুরোহিতরা বাইরে পুজো করতে যায় তার একটা পয়সার হিসাব এখানে লেখা আছে, যে কেউ যদি চান এখান থেকে পুরোহিত তারা নিয়ে যেতে পারেন অবশ্যই নিজের বাড়িতে পূজা করানোর জন্য। এছাড়াও এখানে বিপত্তারিণী পূজা, অমাবস্যার পূজা, আরও অনেক রকম পূজা হয়। আমরা গিয়ে জানতে পারলাম মহালয়ার দিন যেহেতু অমাবস্যা পড়েছে সেহেতু খুব বড় করে নাকি মা কালীর পূজাও হবে, আর সঙ্গে সঙ্গে যারা চান তারা মহালয়ার তর্পণ কি এই জাতীয় কোনো কিছু, আবার যদি কারোর মা বাবা কি কারোর কোনো পুজো করানোর হয়, মানে বাৎসরিক পুজো, শ্রাদ্ধ শান্তির কাজ, সেগুলোও চাইলে করাতে পারি। এই যে এখানে ছোট ছোট বাচ্চারা দুর্গা পুজোর জন্য রিহার্সাল দিচ্ছিল, সেই জন্য পর্দাটিকে বন্ধ করে রাখা হয়েছিল। এখানে লেখা রয়েছে অষ্টমীতে অঞ্জলি কবে হবে, নবমীর ভোগ বিতরণ কখন হবে, দশমীতে কখন এখানে সিঁদুর খেলা হবে, আর এছাড়াও দেওয়া রয়েছে যে কোন নৃত্যশিল্পী কোন গীতকার এখানে আসবেন এবার। এছাড়া দীপাবলির এখানে নিয়মাবলী থেকে শুরু করে ডেট সমস্ত কিছুই দেওয়া আছে। সেই জন্য আমি ভাবলাম একবার চার্টটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, তাহলে যারা হায়দ্রাবাদ থেকে আমার ব্লগ দেখছেন তাদের তাহলে যদি একটু সুবিধা হয়। যেহেতু এখানে নবরাত্রি মানা হয়, দুর্গাপুজো সেরকম করে খুব বেশি জায়গায় কলকাতার মতন হয় না, সেই জন্য আমি ভাবলাম যারা আমার আশেপাশে বাঙালি আছে তারা যদি কেউ না জেনে থাকে তাহলে তাদেরও খুব সুবিধা হবে। সেই জন্য এর একটা ছোট্ট করে আমি ভিডিও বানিয়ে নিয়েছিলাম, যে যদি পারি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেব। এই মন্দিরটি সৈনিকপুরীতে অবস্থিত। বাকি যা সমস্ত কিছু ইনফরমেশান আমি সেগুলো ডেসক্রিপশান বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে বাচ্চারা বেশ নেচে নেচে অনেকক্ষণ ধরে খেলা করছিল আর মন্দিরে দর্শন করছিল। চলুন এবার আস্তে আস্তে ফিরে যেতে লাগি। আপনাদেরকে একটা আরও দারুণ জিনিস দেখানো আমার আজকে বাকি আছে, চলুন সেখানে একবার যাই তাহলে। এই যে আমরা পৌঁছেই গিয়েছি। এটা হচ্ছে বিশাল এন্টারপ্রাইজ, মানে বাঙালির মনের ঠিকানা বলতে পারেন। আমি তো এই দোকানটিকে দেখে যে এতটা খুশি হয়ে গেছিলাম সে আর ভাষায় প্রকাশ করার মতন নয়। গিয়ে দেখি মুড়ি, চানাচুর, ছাতু, মাটির হাঁড়ি, আরও কত কি বাঙালি মিষ্টি, বোঁদে, রসগোল্লা, কালাকাঁদ, ছানা পোড়া, সে আর কি বলবো। আর তার সঙ্গে সঙ্গে বাঙালি বিভিন্ন সবজি। মানে আপনারা হয়তো বলবেন কেন বাঙালি সবজি, মানে আসলে সত্যি কথা বলতে আমি এখানে আসার পরে এই যে গন্ধরাজ লেবু, এটিকে খুঁজে কোথাও পাইনি। আর এছাড়া এখানে সমস্ত জায়গাতে লম্বা লম্বা লাউ পাওয়া যায়, যেগুলো এখানেও রাখা ছিল, কিন্তু গোল লাউ দেখে আমি খুশি হয়ে গেছিলাম। আর এই যে দেখছেন কি খুঁজে পেয়েছি, এটা হচ্ছে থানকুনি পাতা, যেটা হায়দ্রাবাদে আমি কোথাও খুঁজে পাইনি। আর তার সঙ্গে সঙ্গে এই যে আরও কত কি যে খুঁজে পেয়েছি, পটল। পটল একটু সাইজে ছোট হলেও খেতে খুব ভালো ছিল। এছাড়াও পেয়েছি আমড়া, তারপরে দেখতে পাচ্ছেন ওই যে দূরে বাতাবি লেবু। আসলে এরা আনে অনেক দূর থেকে, তো মানে সেই সুদূর কলকাতা থেকে, যার জন্য বাতাবি লেবুগুলো একটু খারাপ হয়ে গিয়েছিল। আমাদেরকে বলল এটা নিয়ে যেও না, খুব একটা খেতে ভালো হবে না। এই বেগুন যে আমি কত দিন পরে দেখলাম, কলকাতা থেকে ফেরার পরে হায়দ্রাবাদে এসে প্রথম এই বেগুন দেখা। তার সঙ্গে সঙ্গে ছিল এরকম লাউ শাক, কুমড়ো শাক, আর এছাড়াও এখানে আরও ছিল বাঙালির মনের ঠিকানা, মানে সেটা হচ্ছে এই যে পুঁই শাক। সত্যি কথা বলতে এক কথায় আমার দেখে মন একদম ভরে গেল। আর এটিকে তো আমি হাতছাড়া করতেই পারিনি, আসার সময় বগল দাবা করে একটা নিয়েই চলে এসেছি, কচুরলতি, যেটা আমার সত্যি কথা বলতে খুবই ভালো লাগে। আমি খুঁজে খুঁজেও এই মোচাটিকে কোথাও পাইনি। একদিন পেয়েছিলাম কিন্তু সেটা যেন পচা ছিল। আমার হাজবেন্ড তাই মনের সুখে একটা ছানার জিলিপি নিয়ে বেশ খেয়ে নিয়েছিল। আসার সময় গন্ধরাজ
গন্ধরাজ লেবু, কচুরলতি, বাঙালিয়ানা চানাচুর এগুলোকে নিয়ে এসছিলাম আপনাদের জন্য। এখানে তাদের ফোন নাম্বার, দোকানের ঠিকানা, তাদের নাম সহকারে আমি একটা কার্ডের পিক দিয়ে দিলাম। আপনারা চাইলে ফোন করে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন। আজ চলুন তাহলে এক রাশ মনে আনন্দ নিয়ে বাড়ির দিকে ফেরা যাক। আমি হাজবেন্ডকে রাস্তায় আস্তে আস্তে বলছিলাম, এটা আমার জন্মদিনের সবথেকে শ্রেষ্ঠ উপহার। আজ তাহলে এই পর্যন্তই থাকলো। আশা করছি নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটি কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না। ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে নতুন ভিডিও আসলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার ব্লগটিকে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমারও খুব ভালোই লাগবে।